আজকে তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের যে লাস্ট যে শাখা ফিজিক্সের ওয়েভস অ্যান্ড অসিলেশন এটা শুরু হবে। তো এর মধ্যে মোটামুটি 4-5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে আমাদের শুরু হবে ফার্স্ট সরল দোলগতি থেকে, ঠিক আছে? সরল দোলগতি, তারপর কম্পনের প্রকৃতি, তরঙ্গ গতি, শব্দ তরঙ্গ, তরঙ্গের পরিপাত আর ডবলার ক্রিয়া, এই কটা চ্যাপ্টার মিলে ওয়েভস অ্যান্ড অসিলেশন এই চ্যাপ্টারটা আছে। তো ফার্স্টে আমরা আলোচনা করবো আজকের প্রথম চ্যাপ্টার সরল দোলগতি। সরল দোলগতি ভিতরে যাওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে পর্যাবৃত্ত গতি সম্পর্কে, কারণ পর্যাবৃত্ত গতিরই একটা পার্ট হচ্ছে সরল দোলগতি। এখন প্রথমে হচ্ছে পর্যাবৃত্ত গতিটা কি। পর্যাবৃত্ত ইংরেজিতে বলে পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত মানে কি? পর্যায়ক্রমে আবৃত, ঠিক আছে? আবৃত যে গতি, অর্থাৎ একটা নির্দিষ্ট পথ একটা নির্দিষ্ট সময় অন্তর ওই পথটা পরিক্রমা করবে, মানে একই পথ বারবার পরিক্রমা করবে, মানে একই পথ বারবার যাবে আসবে, তবে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এই ধরনের গতিগুলোকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তো এই গতির অনেক উদাহরণ আছে। তো পর্যাবৃত্ত গতির অনেক উদাহরণগুলোকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঘূর্ণন বা রৈখিক ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? আরেকটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতি, সার্কুলার পিরিয়ডিক মোশন, আর একটা হচ্ছে লিনিয়ার পিরিয়ডিক মোশন। এই দু ধরনের পর্যাবৃত্ত গতি আছে। ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতির উদাহরণ কি? না, আমাদের হাতের কাছেই রয়েছে ঘড়ি। ঘড়ির সেকেন্ডের কাঁটা, দেখবে বৃত্তাকার পথে আবর্তন করছে সেকেন্ডের কাঁটা। হ্যাঁ, এখান থেকে এক পাক পূর্ণ আবর্তন করে আবার এক জায়গায় ফিরে আসতে সেকেন্ডের কাঁটা কত সময় লাগে? 60 সেকেন্ড। অর্থাৎ 60 সেকেন্ড ছাড়া ছাড়া একই পথ বারবার পরিক্রমা করছে। মিনিটের কাঁটা 60 মিনিট ছাড়া ছাড়া ওই বৃত্তাকার পথ পরিক্রমা করছে। ঘন্টার কাঁটা 12 ঘন্টা ছাড়া ছাড়া। এগুলো হচ্ছে কি বৃত্তাকার পথে আবর্তন করছে বলে এগুলোকে বলা হয় চক্রাকার পর্যাবৃত্ত গতি। এছাড়া সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহগুলো পরিক্রমা করছে, যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কতদিন ছাড়া ছাড়া? 365 দিন ছাড়া ছাড়া। ওইটা হচ্ছে একটা ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি। ওকে, এছাড়া পৃথিবী আবার নিজের সাপেক্ষে ঘুরছে 24 ঘন্টা ছাড়া ছাড়া, ওটাও একটা ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতির উদাহরণ। আরেক ধরনের পর্যাবৃত্ত গতি আছে যেগুলো কি হবে? রৈখিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ একটা রেখা বরাবর একটা নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এর এক্সাম্পল যেমন ধরো দোলকপিণ্ডটাকে সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয়, দিয়ে সামান্য টেনে ছেড়ে দিলে কি হবে? এ মোটামুটি এই পথ আর এই পথের মধ্যে যাতায়াত করে, একবার এদিকে যাবে আর একবার ব্যাক করে এদিকে আসবে। একটা রেখা বরাবর, এটা হচ্ছে সাম্য অবস্থান মধ্যবিন্দু x সমান 0। এটাকে আমি x অক্ষ যদি ধরি, তাই এটাকে সাম্য অবস্থান বা মধ্যবিন্দু। হ্যাঁ, এটা x সমান 0 হয়। এখান থেকে যে কোনো একটা প্রান্ত বিন্দুর দিকে যাবে x সমান প্লাস a। ধর এখান থেকে সর্বোচ্চ দূরত্বটা হচ্ছে a, আর এখান থেকে এটা হবে তাহলে মাইনাস a। এটা প্লাস a, এটা মাইনাস a, তাহলে এটা হচ্ছে একটা x সমান মাইনাস a, ঠিক আছে? তাহলে সাম্য অবস্থান, এটা মধ্যবিন্দু বা সাম্য অবস্থান, এর সাপেক্ষে একবার বাম দিকে একবার ডান দিকে দুটো প্রান্ত বিন্দুর মধ্যে যাতায়াত করবে। তাহলে এটা হচ্ছে একটা রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। এইটাকে আমি এখানে এইভাবে দেখা হয় x সমান 0, এটাকে বলা হয় x সমান প্লাস এ প্রান্ত বিন্দু, আর এটাকে বলা হবে x সমান মাইনাস এ প্রান্ত বিন্দু। এটা সাম্য অবস্থান, এটা হচ্ছে এইটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে ধর ও বিন্দু, এটা ধর পি বিন্দু, এটা কিউ বিন্দু। এই পি বিন্দুটাকে বলা হয় প্রান্ত বিন্দু। একবার এই প্রান্ত বিন্দুতে আসবে আর একবার কিউ মানে এই প্রান্ত বিন্দুতে একবার আসবে, ঠিক আছে? এই দুটো প্রান্ত বিন্দুর মধ্যে
একই পথ বারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। এই হচ্ছে রৈখিক পর্যায়বৃত্ত গতি। এছাড়া স্প্রিং এর ক্ষেত্রে হয়, তোমাদের বই দেখবে 3টে ছবি দেওয়া আছে। স্প্রিং এর ক্ষেত্রে হয়, স্প্রিং এর একটা প্রান্তকে সিলিং এ দৃঢ়ভাবে আবদ্ধ রেখে অপর প্রান্তে একটা ভর ঝুলিয়ে দাও। এই প্রান্তটাকে সিলিং আটকে দিয়েছি, যে অপর প্রান্তে একটা ভর ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে সামান্য টেনে ছেড়ে দিলে কি দেখবো, এটা উপর নিচে ওঠানামা করছে। একবার সাম্য অবস্থান থেকে আবার নিচে দিয়ে নামছে, আবার সাম্য অবস্থান থেকে আবার ঘুরে উঠছে, আবার সাম্য অবস্থানে আসছে, আবার সাম্য অবস্থানে নিচের দিকে যাচ্ছে, আবার নিচ থেকে ঘুরে উঠছে, এখান থেকে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে সাম্য অবস্থানের সাপেক্ষে উপর নিচে ওঠানামা করছে। এটা একটা রৈখিক, একটা রেখা বরাবর পর্যাবৃত্ত গতিতে পরিক্রমা করছে, এটা রৈখিক পর্যাবৃত্ত গতি। বা একটা তার দুটো প্রান্তকে দৃঢ়ভাবে আবদ্ধ রেখে দাও, দিয়ে মাঝখানটা টেনে ছেড়ে দিলে কি হবে, তারটা একযোগে উপরে উঠবে আর একবার নিচে দিয়ে নামবে। তাই এটা হচ্ছে সাম্য অবস্থান, এটা x সমান 0। এখান থেকে আবার সর্বোচ্চ বিন্দুতে হচ্ছে এটা x সমান প্লাসে, এটা হচ্ছে x সমান মাইনাসে, ওঠানামা করছে রেখা বরাবর। তাহলে এটা হচ্ছে একটা রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ। এখান থেকে এখানে যাবে, আবার এখানে আসবে। তাহলে এই রৈখিক পর্যাবৃত্ত গতির একটা পার্ট আমরা আলোচনা করব সরল দোলগতি নিয়ে। সরল দোলগতি ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য সেগুলো আমরা একে একে জানব। তো ফার্স্টেই ধরো আলোচনা করা যাক। ধরো সাম্য অবস্থান থেকে একটা আমি এইটা দিয়ে যদি বুঝাই যে একটা সাম্য অবস্থান থেকে দোলক পিণ্ডটাকে এই ধরো ডান দিকে আমি সরিয়ে দিলাম, এই পজিশনে সরিয়ে দিলে কি হবে, এখানে ছিল ঝুলছিল, এবার সরিয়ে দিলে কি হবে, অটোমেটিক্যালি দেখো একটা প্রত্যানয়ক বল কাজ করবে, রেস্টোরিং ফোর্স। সেই বলটা কি করবে, বস্তুটাকে আবার সাম্য অবস্থানে আনবে। তাহলে এখান থেকে যখন সাম্য অবস্থানে আসবে তখন গতিবেগ বেশি থাকার জন্য সঙ্গে সঙ্গে স্থির হতে পারবে না, সে আবার এই দিকে চলে যাবে। তখন আবার এই দিকে যখন সরণ হবে তখন আবার প্রত্যানয়ক বল উল্টো দিকে কাজ করবে, করে আবার ফিরে আনবে। তার মানে কণাটাকে যদি আমি এখান থেকে x পরিমাণ এখানে সরণ ঘটাই, কণাটাকে এখানে প্রত্যানয়ক বল কাজ করবে এই দিকে, ঠিক আছে। প্রত্যানয়ক বল আর সরণ পরস্পর সমানুপাতিক, সরণ যত বাড়বে প্রত্যানয়ক বলের মানও তত বাড়বে। আবার এই দিকে যদি সরণ ঘটায় x, তার প্রত্যানয়ক বল উল্টো দিকে কাজ করবে, এবং সরণের মান যত বাড়বে প্রত্যানয়ক বলের মানও তত বাড়বে। তার মানে আমরা এইখানে আমরা তাহলে কি আলোচনা করছি, এই পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রযুক্ত বস্তুটা সরণ ঘটালে আর প্রত্যানয়ক বল আর সরণ পরস্পর সমানুপাতিক। x এর মান যত বাড়বে, এই যে দোলক পিণ্ডটাকে যত সরাবো প্রত্যানয়ক বল তত বেশি হবে, তত স্পিডে তত বেশি প্রত্যানয়ক বল আবার বস্তুটাকে ফিরিয়ে আনবে। তারপর প্রত্যানয়ক বল আর সরণ পরস্পরের সমানুপাতিক। শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করো, সরণের অভিমুখ যেদিকে প্রত্যানয়ক বলের অভিমুখ তার ঠিক বিপরীত দিকে, এই প্রান্তে বা এই প্রান্তে দুটোই দেখো বিপরীত দিকে আছে, সেই জন্য একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। মানে f যদি প্লাস হয় তাহলে x মাইনাস, বা x প্লাস ধরলে f মাইনাস। তার মানে এটাকে আমি প্লাস ধরেছি, ওইটাকে মাইনাস ধরেছি, ঠিক আছে। প্লাস না লেখার দরকার হয় না, শুধু f ভ্যারিয়াস মাইনাস x, এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। যে সমস্ত পর্যাবৃত্ত বা যে সমস্ত রৈখিক পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে প্রত্যানয়ক বল সরণের সমানুপাতিক এবং প্রত্যানয়ক বলের অভিমুখ সবসময় সরণের বিপরীত দিকে, অর্থাৎ বলের অভিমুখগুলো দেখো সবসময় এটা কি সাম্য অবস্থান, x সমান 0 মানে সাম্য অবস্থানে দেখো এর অভিমুখ দেখো, তার প্রত্যানয়ক বলের অভিমুখ সবসময় সাম্য অবস্থানের দিকে, অর্থাৎ সরণের বিপরীত দিকে। সেই ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতিগুলোকে বলা হয় সরল দোলগতি। এইটা হতে গেলে তবে সরল দোলগতি হবে। ওকে, প্রত্যেকটা তিনটে যে ছবি, তিনটে সরল দোলগতিতে দোলন সম্পন্ন করে, এইটাও তাই, এইটাও তাই, এইটাও তাই। ওকে, এরপর আমি একটা ধরে বোঝাচ্ছি, এটাকে বোঝাচ্ছি এটার সাহায্যে, আমি এটা মুছে দিচ্ছি, এটা লিখছি নি। এরপর আমরা ইন জেনারেল আলোচনা করব এইটাকে। আচ্ছা, এবারে চলে এসেছি ভ্যারিয়াস মাইনাস x সরল দোলগতি।
সমানুপাতিক থেকে সমান আনতে গেলে তাহলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়, সেটা কে ধ্রুবক ধরা হয় আমরা জানি, তাহলে মাইনাস কে এক্স। এইটা হচ্ছে একটা সরল দলগতির সমীকরণ, 1 নম্বর সমীকরণ এর ভ্যারিয়াস মাইনাস কে। আবার 2 নম্বর ইকুয়েশন, যদি যেই দিকে বল কাজ করবে সেই দিকে সরণ কাজ করবে, ত্বরণ, তাহলে পত্তনা বল যদি এই দিকে হয় তাহলে এই দিকেও একটা ত্বরণ কাজ করবে, পত্তনা বল এই দিকে হলে এই দিকে একটা ত্বরণ কাজ করবে, অর্থাৎ ত্বরণের অভিমুখ হবে সরণের বিপরীত দিকে এবং সাম্য অবস্থানের অভিমুখী। তাহলে এখানে ত্বরণ সমান কত হবে? ত্বরণ সমান জানি আমরা বল বাই ভর, বল বলতে মাইনাস কে এক্স বাই এম, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এই মাইনাস কে বাই এমটাকে ওমেগা স্কোয়ার ধরা হয়, ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ ত্বরণ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাও একটা সরল দোলগতির সমীকরণ। এগুলোকে তোমরা খাতায় লিখে নিবে। প্রত্যানাঙ্ক বল এফ সমান মাইনাস এক্স, 1 নম্বর সমীকরণ সরল দোলগতি। এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে সরল দোলগতির দ্বিতীয় সমীকরণ। ত্বরণের আকারে লিখেছি, এটা বলের আকারে লিখেছি। এই ফর্মুলাগুলো সব মুখস্থ রাখবে, অঙ্কের জন্য কাজে লাগবে। ঠিক আছে, এটা লিখে নিলে পরে খাতায় লিখে নেবে, যেখানে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, অতএব ওমেগা সমান √(k বাই m) কোণিবে, অতএব পর্যায়কাল টি সমান আমরা দেখি 2 পাই বাই ওমেগা, বাই ওমেগা মানে নিচে উল্টে যাচ্ছে, মানে √m বাই k, 2 পাই √m বাই k। এটা দোলন কাল, মানে একবার পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে 2 পাই √m বাই k। এটা একটা ফর্মুলা। ওমেগা হচ্ছে কোণিবেগ, তার মান হচ্ছে √k বাই m। ওকে, অর্থাৎ দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে? তা সাম্য অবস্থান থেকে একবার এই প্রান্তবিন্দুতে গেল, আবার সাম্য অবস্থানে এলো, এটা অর্ধেক দোলন হলো, আবার এই পাশে যেতে হবে, এই পাশ থেকে সাম্য অবস্থান থেকে প্রান্তে এলো, আবার প্রান্ত থেকে আবার সামনে ফিরে এলো, এই একটা অর্ধদোলন। এই দুটো অর্ধদোলন মিলে হলো একটা পূর্ণ দোলন। একটা এরকম পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে দোলনকাল বলা হয়। অথবা এখান থেকেও বলতে পারো, যে কোনো একটা প্রান্তবিন্দু থেকেও বলতে পারো, এই প্রান্তবিন্দু থেকে গিয়ে এই প্রান্তবিন্দুতে গেল, আবার এই প্রান্তবিন্দুতে ফিরে এলো, তাহলেও পর্যায়কাল টি হবে। বা এখান থেকে হিসাব করতে পারো, কিউ থেকে গিয়ে পিতে গিয়ে আবার কিউতে ফিরে এলো, এটা একটা পূর্ণ দোলন। এটাকেও দোলনকাল ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। দোলনকালের ফর্মুলা টি সমান 2 পাই √m বাই k। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর এক্সটা হচ্ছে কি? এক্সটা হচ্ছে কণার সরণ। এক্সটা হচ্ছে, এগুলো মুছে দিচ্ছি, এগুলো হয়ে গেল তো, এগুলো মুছে দিচ্ছি, এগুলো তো জায়গা নেই, মুছতেই হবে, উপায় নাই। তাহলে এক্সটাকে বলা হয় কণার সরণ। হ্যাঁ, কোথা থেকে মাপবো? সাম্যাবস্থান হতে, সাম্যাবস্থান হতে কণার, এটাকে বলা হয় সরণ এক্সটাকে। আর এক্স সমান মানে সমান যদি সর্বোচ্চ সরণ, কণার সর্বোচ্চ সরণ মানে এক্স ম্যাক্সিমাম, সর্বোচ্চ সরণকে বলা হয় এ, মানে বিস্তার, অ্যামপ্লিটিউড। কণার সর্বোচ্চ সরণ মানে সাম্য অবস্থান থেকে একবারে যে কোনো একটা প্রান্তবিন্দু পর্যন্ত যে সরণ হলো, সাম্য অবস্থান থেকে একটা প্রান্তবিন্দু অর্থাৎ ও থেকে পি পর্যন্ত যে সরণ হলো, সেই সরণটাকে হলো সর্বোচ্চ সরণ। সেইটাকে বলা হবে কণার বিস্তার, মানে ম্যাক্সিমাম। যে কোনো একদিকে সাম্য অবস্থান থেকে ডান দিক বা বাম দিক যে কোনো একদিকে যে সর্বোচ্চ যে দূরত্বটা যাচ্ছে, সেই সর্বোচ্চ দূরত্বটাকে বিস্তার বলা হয় বা অ্যামপ্লিটিউড। তার মানে সরণের মানটা কত থেকে কতর মধ্যে ট্রান্সফার হবে? প্লাস মাইনাস এ। 0 থেকে বেড়ে 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 প্লাসে পর্যন্ত আসবে, আবার এখানে 0 থেকে বেড়ে বেড়ে যে মাইনাসে পর্যন্ত আসবে। তো প্লাস মাইনাস এর মধ্যে সরণের মানটা থাকে। আর সমস্ত হিসাব আমরা ক্যালকুলেশন করব সাম্যাবস্থান থেকে, দূরত্ব মাপা, সাম্যাবস্থান থেকে সমস্ত কিছু ক্যালকুলেশন আমরা করব। তাহলে বিস্তার আমরা পেলাম। কাকে বলে? দোলন বা কম্পন কি?
পূর্ণ দোলন কাকে বলে বলেছি, দোলনকাল হলো একবার পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে দোলনকাল বলা হয়। ওকে, এরপর ধরো এই কণাটা ধরো আমি এইরকম এইটা হচ্ছে বড় করে আঁকছি, এটা হচ্ছে x সমান a 0, এটা হচ্ছে x সমান প্লাস a, আর এটা হচ্ছে x সমান মাইনাস a। তো সাম্য অবস্থান থেকে এই প্রান্ত বিন্দু পর্যন্ত যেতে কত সময় লাগবে বলতো? দোলনকাল যদি t হয় তাহলে এখান থেকে যেতে সময় লাগবে t/4, মানে স্মল t সমান t/4 হলে কণাটা সরণ কত হবে? প্লাস a বা মাইনাসও হতে পারে, এইদিকে হতে পারে প্লাস মাইনাস। এই তো তোমার এখান থেকে গেল, আবার ফিরে এলো, এখানে গেল, এখানে গেল, মোট চারটে পার্ট মানে টোটাল কত সময়? পর্যায়কাল টি। চারটে পার্ট মানে হচ্ছে টি, তাহলে এক একটা পার্ট মানে সাম্য অবস্থান থেকে প্রান্ত বিন্দুতে যেতে সময় লাগবে কত? t/4, চারটে t/4 ইন্টু 4 কাটাকাটি করে টি। ওকে, তাহলে যে কোনো সাম্য অবস্থান থেকে প্রান্ত বিন্দু যেতে সময় লাগছে t/4। আবার সাম্য অবস্থান থেকে প্রান্ত বিন্দু গিয়ে আবার সাম্য অবস্থানে ফিরে আসতে সময় লাগবে কত? দুটো t/4। তার মানে কাটাকাটি করো t/2, মানে অর্ধ দোলন হচ্ছে দেখো, এখানে গিয়ে t/2, আবার এখানে গিয়ে এখানে t/2, মোট সময় t/2 প্লাস t/2 মানে টোটাল টাইম t। তাহলে পর্যায়কাল বা দোলনকাল ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। আর t/4 যদি লিখি, স্মল t সমান t/4 যদি লিখি, তাহলে বলবো কণাটা কোথায় গেছে? সাম্য অবস্থান থেকে প্রান্ত বিন্দুতে গেছে। ওকে, আর এটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হবে তাকে 1/t বলা হয়। 1/t সেকেন্ড, 1/সেকেন্ড মানে সেকেন্ড বার হার্জ, এটা আমরা জানি। টি যদি পর্যায়কাল হয় বা দোলনকাল হয় তাহলে টি সেকেন্ডে কবার পূর্ণ দোলন হচ্ছে? একবার পূর্ণ দোলন। কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয়, কতবার হচ্ছে? 1/t। তাহলে 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয় তাকে তো কম্পাঙ্ক বলে। তো কম্পাঙ্ক n সমান 1/t দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, তার মোটামুটি টার্মগুলো বলে দিলাম, কম্পন বিস্তার সব বলে দিয়েছি। ওকে, এবারে সহজ দৈর্ঘ্যের আরো সমীকরণ আছে, আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ আলোচনা করেছি, ঠিক আছে? তো আরো সমীকরণ আমরা আলোচনা করব। এই যে ত্বরণ, এখান থেকে আমরা আর 3 নম্বর সমীকরণটা আলোচনা করব, a সমান মাইনাস ওমেগা স্কয়ার x। ঠিক আছে, এখান থেকে আরো সমীকরণ আমরা বের করব। তাহলে আমরা জানি কণার সরণ সমান x, তাহলে বেগ সমান কত জানি? সরণ বাই সমান dx বাই dt, ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী। ত্বরণ কত পাবো? ত্বরণ x সমান, ত্বরণ ইংরেজিতে এই দিয়ে প্রকাশ করা হয়, বেগ বৃদ্ধির হার dv বাই dt, তাই তো? তারপরে d dt অফ v, v মানে কত? যে dx বাই dt, d dx মানে d2x, dt dt গুণ করলে dt স্কয়ার, তার ত্বরণ পেয়ে গেলাম d2x বাই dt স্কয়ার। তাহলে বা এখান থেকে এটা বসে দাও, এর জায়গায় এটা মানটা বসে দাও, এইটাকে এভাবে লিখে, এটা ডবল ডেরিভেটিভ বলা হয়, ক্যালকুলাসের নিশ্চয়ই তোমরা পড়ে থাকবে। তাহলে এর জায়গায় d2x বাই dt স্কয়ার, এইটা বাম দিকে নিয়ে চলে এলাম প্লাস ওমেগা স্কয়ার x সমান হলো 0। এইটা একটা সরল দৈর্ঘ্যের সমীকরণ হলো। কি সমীকরণ? এইটাকে বলা হয় অবকল সমীকরণ। সরল দৈর্ঘ্যের কি সমীকরণ? অবকল সমীকরণ। কোশ্চেন পরে পরীক্ষা যে সরল দৈর্ঘ্যের অবকল সমীকরণটি লেখো, ঠিক আছে? তো আমরা এইভাবে সরল দৈর্ঘ্যের অবকল সমীকরণটা আমরা লিখব। অবকল সমীকরণ d2x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0, এটা হলো অবকল সমীকরণ সরল দৈর্ঘ্যের। ওকে, আচ্ছা, এবার এই অবকল সমীকরণটাকে আমরা সমাধান করব। সমাধান করে কি পাই দেখা যাক।
এটা সমাধান করে পাবো x এর সমীকরণ, বুঝতে পারছো? এটা সমাধানটা করে যেটা পাই সেটা মনে রাখলেই হবে, সমাধান ক্যালকুলেশন দরকার নাই। তো এটা সমাধান করে আমরা কি পাবো, x = a ড্যাশ sin ওমেগা t প্লাস b ড্যাশ cos ওমেগা t, যেখানে a ড্যাশ আর b ড্যাশটা হচ্ছে a ড্যাশ b ড্যাশ হচ্ছে সমাকল ধ্রুবক বা অবকল ধ্রুবক, হ্যাঁ, সমাকল ধ্রুবক বা অরবিটারি কনস্ট্যান্ট বলা হয়। এটাও একটা সহজ দূরবর্তীর সমীকরণ, 4 নম্বর। এবারে এই সহজ দূরবর্তী সমীকরণটাকে আমরা সমাধান করে আরো সিম্পলিফাই করে, হ্যাঁ, আরো একটু সিম্পলিফাই করে নিয়ে আসবো আর কি। তার জন্য আমরা কি করব, এই a ড্যাশ এই ধ্রুবক রাশি আর এই b ড্যাশ এই ধ্রুবক রাশিগুলোকে একটু ধরে নিতে হবে ক্যালকুলেশনের সুবিধার্থে। তো a ড্যাশ আর b ড্যাশ এই ধ্রুবক রাশিগুলোকে ধরে নিচ্ছি। a ড্যাশ সমান a, যেহেতু এখন sin ওমেগা t আছে তাহলে একটা cos নিতে হবে, cos টার্ম, হ্যাঁ, মানে a cos আলফা নিলাম। আর b ড্যাশটাও a, যেহেতু একটা cos টার্ম আছে তাহলে একটা sin টার্ম নেবো, হ্যাঁ, sin আলফা। এগুলোকে আমি ধরে নিচ্ছি। ধরে যদি এখানে মানটা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, a ড্যাশের জায়গায় a cos আলফা, এখানে b ড্যাশের জায়গায় a sin আলফা বসাবো। তাহলে দুটোটাই দেখো a আছে, আমি এটা একটা কমন নিয়ে নিলাম। তাহলে cos আলফা sin ওমেগা t সাজিয়ে নিলে দেখবে এরকম করে লিখছি আমি, sin ওমেগা t cos আলফা, আগে এটা নিলাম, এটা পরে লিখছি, প্লাস এখানেও তাই, এটা কমন নিয়ে নিয়েছি। তাহলে cos ওমেগা t sin আলফা সমানে, দেখো এটা একটা ফর্মুলা চলে এলো ত্রিকোণমিতি, sin a, এটা a যদি ধরি, sin a cos b প্লাস cos a sin b, আমরা লেখা যায় কি ফর্মুলা, sin of a plus b, এটা আমরা জানি। তাহলে x = a sin ওমেগা t প্লাস আলফা, এটাও একটা 4 নম্বর, মানে 4 নম্বরটা 5 নম্বর, এটাও একটা সরল দূরবর্তীর সমীকরণ হলো, যেখানে এই ক্যাপিটালটা হচ্ছে কি সরল দূরবর্তীর ক্ষেত্রে বিস্তার, ঠিক আছে, এটা হচ্ছে বিস্তার। এর মানটা কি করে পাবো, এই দুটো হোল স্কয়ার করে যোগ করে দিলে এখানে এর মানটা পাবো। দেখো হোল স্কয়ার করে যোগ করে দাও, দুজনটা হোল a ড্যাশ আছে তো a ড্যাশ স্কয়ার যদি করি a স্কয়ার cos স্কয়ার আলফা, এটা হোল স্কয়ার করে দাও, b ড্যাশ স্কয়ার সমান a স্কয়ার sin স্কয়ার আলফা, যোগ করে দাও a ড্যাশ স্কয়ার প্লাস b ড্যাশ স্কয়ার, এটা যোগ করে দিলে a স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার সমান 1, তোমরা লিখছি a স্কয়ার। তাহলে আমরা a সমান √12 a ড্যাশ স্কয়ার প্লাস b ড্যাশ স্কয়ার, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, a ড্যাশ স্কয়ার প্লাস b ড্যাশ স্কয়ার। দেখবে অঙ্কেতে যেসব ক্ষেত্রে অঙ্কেতে দেখবে ধরো x সমান দিয়ে আছে, ধরো 3 sin ওমেগা t প্লাস 4 cos ওমেগা t দিয়ে বলে দিল ওই সরল দূরবর্তীর ক্ষেত্রে কণার বিস্তার কত, তাহলে sin cos থাকলে সেটাকে আমি এইভাবে লিখব, এইভাবে লিখলে বিস্তারটা তখন a হয়ে যাচ্ছে। a সমান কত, এই যে sin ওমেগা t cos ওমেগা t যে সহগ, সেই সহগগুলো এই ফর্মুলায় বসিয়ে দেবো, √a ড্যাশ স্কয়ার প্লাস b ড্যাশ স্কয়ার, তার মানে এখানে হবে √3 স্কয়ার প্লাস sin স্কয়ার সমান 5। তার সরল দূরবর্তীর বিস্তার হয়ে গেল, এই ফর্মুলা থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা সরল দূরবর্তীর সমীকরণ। এবারে এইটা থেকে আরো সিম্পলিফাই করব, মোট 7টা সরল দূরবর্তীর সমীকরণ আছে, হ্যাঁ, এটা 5 নম্বর হলো, আরো দুটো সরল দূরবর্তীর সমীকরণ আমরা বের করব। স্পেশাল কেস আর আচ্ছা, এগুলো তো মুছে দিচ্ছি এখানে। তাহলে আমরা এই সমীকরণটা আমরা পেলাম a sin ওমেগা t প্লাস আলফা। আচ্ছা, এটা আমি উপরে একটু লিখছি, মুছে দিয়ে উপরে লিখছি a sin ওমেগা t প্লাস আলফা। এবার সেই আবার আগের ছবিটা ফিরে যাও, যেটা মুছে দিয়েছিলাম, x সমান 0, এটা x সমান প্লাস a, x সমান মাইনাস a, তাই তো, এটা সাম্য অবস্থান, এটা হচ্ছে প্রান্তবিন্দু, এটা প্রান্তবিন্দু, এর মধ্যে সরল দূরবর্তীতে দোলন সম্পর্ক করছে কলাটা। যদি কোনো একটা কণা যদি ধরো, স্পেশাল কেস আছে, স্পেশাল কেসের দুটো কোণ
ক্যালকুলেশন আমরা করব। 1 নম্বর ধরে নিচ্ছি কোণাটা এখান থেকে যাত্রা শুরু হচ্ছে, এটা কি, এটা সাম্যাবস্থা। তাহলে ধরি যদি কোণাটি সাম্যাবস্থান হতে যাত্রা শুরু করে, অর্থাৎ কি না, টি যদি 0 হলে যাত্রা শুরু করা মানে সময়টা 0 স্টার্টিং এ, তারপর কোণাটা কোথায় থাকবে, সাম্যাবস্থান, মানে সাম্যাবস্থান মানে x সমান 0, t সমান 0 হলে x সমান 0 হয়, ঠিক আছে, t সমান 0 x সমান 0 হয়। তাহলে অতএব যখন কোণাটা, এটা হচ্ছে কি প্রারম্ভিক দশা, এটা হচ্ছে t সময় কোণাটা কত দূরত্ব গেছে কৌণিক সরণ, আর আলফাটা হচ্ছে প্রাথমিক অবস্থায় কতটা কৌণিক বেগে এগিয়ে আছে, কতটা কৌণিক সরণে এগিয়ে আছে এই আলফাটা। যেহেতু কোণাটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাই এখানে আলফার মানটা হয়ে যাবে 0। তাহলে আলফা মানটা 0 হয়ে গেলে তাহলে x = a sin ওমেগা t হবে। দেখো এটা একটা সরলরৈখিক সমীকরণ, এটা 6 নম্বর সমীকরণ হবে। এবার বসিয়ে চেক করে দেখতে পারো, এই যে ভ্যালুটা এখানে বসাও, t যদি 0 বসাই, t 0 মানে sin 0, sin 0 মানে 0, তাহলে x 0 দেখো মিলে যাচ্ছে, তাই না? একটা আলফাটা এখানে 0 ধরতেই হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মিলবে না এই প্রসেসটা। অর্থাৎ সাম্যাবস্থানে কোণাটা থাকবে এবং এখান থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ t 0 হলে x 0, একবার তো কোণাতে মিলছে। তাহলে যেসব ক্ষেত্রে দেখব কোণাটা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, সেসব ক্ষেত্রে ডাইরেক্ট t সময়ে কোণাটার সরণ বা অবস্থান কোথায় হবে, ডাইরেক্ট এই ফর্মুলাতে আমরা বসিয়ে বের করে নিতে পারবো, x = a sin ওমেগা t। অপরপক্ষে যদি কোণাটি প্রান্ত বিন্দু হতে যাত্রা শুরু করে, অর্থাৎ প্রান্ত বিন্দু মানে t = 0 সময়ে কোণাটা সরণ কত হবে, প্রান্ত বিন্দু মানে এখানে আছে, সমান প্লাস মাইনাস এইখানে, এখান থেকে যদি যাত্রা শুরু করে, এখান থেকে হচ্ছে প্রান্ত বিন্দু, এখান থেকে যদি কোণাটা যাত্রা শুরু করে, তখন কি হবে, তখন দেখো, তখন আলফার মানটা আমাকে ধরে নিতে হবে π/2 90 ডিগ্রি। কেন? কারণ সেই প্রথমে বলেছিলাম যে একটা পূর্ণ দোলন এখান থেকে স্টার্ট করে এখানে গেল, এখানে গিয়ে এখানে এলো, একটা পূর্ণ দোলন হতে কত সময় লাগে t, সেই পূর্ণ দোলনের কোণাটা মোট কৌণিক সরণ কত হবে, একটা বৃত্তাকার পথে একটা পূর্ণ দোলন যদি কমপ্লিট করে, একটা বৃত্তাকার পথ পূর্ণ, মানে এখান থেকে স্টার্ট করে গিয়ে আবার এখানে পেয়ে যাবো, তাহলে মোট কৌণিক সরণ কত হয়, মানে বৃত্তের কেন্দ্র কোণ মোট কোণ কত, 2π। ওকে, তাহলে কোণাটা সাম্যাবস্থান থেকে প্রান্ত বিন্দু পর্যন্ত চলে গেছে, তার জন্য সময় লাগবে কত বলেছিলাম, t/4। তাহলে t এর জন্য 2π কৌণিক সরণটা, t/4 এর জন্য তাহলে এখানে 4 দিয়ে ভাগ, দেখো না π/2 90 ডিগ্রি, ঠিক আছে। কোণাটা যেমন সাম্যাবস্থানে ছিল, ধরো এই যে সাম্যাবস্থানে আছে, প্রান্ত বিন্দু দেখা গেল, এখানে প্রান্ত বিন্দু দেখা গেল, এই যে কৌণিক সরণ 90 ডিগ্রি। আবার সাম্যাবস্থানে এলো, এই যে সাম্যাবস্থান, তারপর অর্ধ দোলন 180 ডিগ্রি, আবার এখানে গেল, কোণাটা এখানে গেল, এই আবার এখানে এলো, এই এখানে এলো, দেখতে পাচ্ছ, তাই রৈখিক গতির সঙ্গে আবর্ত গতির মিলটা। সুতরাং তাহলে আমরা এখানে বসাবো কি, আলফা সমান 90 ডিগ্রি, এই ফর্মুলায় বসিয়ে দেব। তাহলে অতএব x = a sin ওমেগা t প্লাস আলফা মানে π/2, আমরা জানি তাহলে কি x = a sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে cos থিটা, আমরা জানি এটা cos হয়ে যাবে, cos ওমেগা t। এইটা হচ্ছে কোণাটা যখন আমরা প্রান্ত বিন্দু থেকে যাত্রা শুরু করবে, তখন কোণার সরণ ক্যালকুলেশন করব কোন ফর্মুলা থেকে, এই ফর্মুলা, এটা হচ্ছে 7 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এই 7টা ইকুয়েশন খাতায় পড়বো, তোমরা লিখে নেবে, এবার 7টা ইকুয়েশন মনে রাখবে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম ভাবে আমরা এগুলো অ্যাপ্লাই করব। এবার দেখো এই ফর্মুলা, দেখো এই কন্ডিশন দুটো এখানে অ্যাপ্লাই করা, দেখো ঠিক চলে আসবে। t যদি 0 বসাই, তাহলে cos এখানে 0 হয়ে যাবে, cos 0 মানে 1 ইনটু a, তাহলে x সমান a, দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ শুরুতে কোণাটা প্রান্ত বিন্দুতে আছে, ঠিক আছে। এই 7টা কেস তোমরা একটু মনে রাখবে।